ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীদের জন্য HCC 10 পেপারটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই পেপারে আন্তর্জাতিক প্রেক্ষিতে পরিবেশ আন্দোলন এই বিষয়টাকে নিয়ে বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করছি। বর্তমান বিশ্বের অন্যতম প্রধান বিতর্কিত বিষয় হলো পরিবেশ সমস্যা। গত শতকের প্রথম দিকেও পরিবেশ কেন্দ্রিক চিন্তাভাবনাটি ছিল মূলত পরিবেশ বিজ্ঞানীদের একটা বিষয়, কিন্তু আজ আর এই বিষয়টি শুধু পরিবেশ বিজ্ঞানীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটা বিশ্বের সমস্ত স্তরের মানুষের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ সমস্যাটি এখন যে জায়গায় এসে পৌঁছেছে তাতে মানুষের অস্তিত্বই বিপন্ন হয়ে উঠেছে। তাই আজ সরাসরি সরকারি, বেসরকারি, জাতীয়, আন্তর্জাতিক সমস্ত স্তরেই পরিবেশ সমস্যা ও তার সমাধান নিয়ে চিন্তাভাবনা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে পরিবেশ প্রশ্ন কেন আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এত বেশি প্রাসঙ্গিক? 1960-এর দশকের শুরু থেকেই বিভিন্ন পরিবেশবাদী গবেষক, লেখক এবং NGO অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনসগুলো পরিবেশ সমস্যার যে ভয়ঙ্কর পরিণতির কথা, সেই পরিণতির কথা প্রচার করেছিল এবং বিশ্ববাসীকে এ ব্যাপারে সচেতন করার চেষ্টা করেছিল। এমনকি জাতিপুঞ্জের সামনেও এই বিষয়টিকে নিয়ে আসা হয়েছিল। অবশেষে 1972 সালে জাতিপুঞ্জের সাধারণ সভার উদ্যোগে স্টকহোমে একটা আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সম্মেলন, যেটাকে বলা হয় ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, আহ্বান করা হয়। পরবর্তীকালে আরও অনেকগুলি পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন জাতিপুঞ্জের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা হচ্ছে 1992 সালে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলন, 1994 সালে ইজিপ্টের কায়রোতে অনুষ্ঠিত জনসংখ্যা ও উন্নয়ন সংক্রান্ত সম্মেলন, 2002 সালে জোহানেসবার্গে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সুমিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইত্যাদি। এছাড়াও পরিবেশ সমস্যা বর্তমানে কোনো নির্দিষ্ট দেশ ও সমাজের সীমানার মধ্যে আবদ্ধ নেই এবং সেটা বর্তমানে একটা আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে। পরিবেশ সমস্যার আন্তর্জাতিক মাত্রাকে এই দৃষ্টিকোণ থেকে 3 ভাগে ভাগ করা যায় বা 3টে দিক নির্ণয় করা যায়। সেই 3টি দিক কী কী? প্রথমত, কতকগুলি সমস্যা আক্ষরিক অর্থেই বিশ্বজনীন রূপ নিয়েছে বা যেগুলি আজ কোনো এক দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, যেমন বায়ুদূষণ, ভূমিক্ষয়, সবুজ নিধন ইত্যাদি। দ্বিতীয়ত, কতকগুলি বিষয় যেমন পরিবেশ সমস্যা স্থানিক বা আঞ্চলিকভাবে কেন্দ্রীভূত হলেও যার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব থেকে মুক্ত নয় অবশিষ্ট অঞ্চল বা দুনিয়া। যেমন এক দেশে অত্যধিক পরিমাণে বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ প্রতিবেশী রাষ্ট্রে অ্যাসিড বৃষ্টির কারণ হতে পারে। এইভাবে বিশ্বের এক প্রান্তে অত্যধিক জনসংখ্যা বৃদ্ধি অন্য অংশের সমাজ ও অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। এবং তৃতীয়ত, এমন কিছু পরিবেশ সমস্যা সৃষ্টিকারী বিষয় আছে যেগুলির মোকাবিলা কোনোভাবেই
কোনো একক রাষ্ট্রের পক্ষে সম্ভবপর নয়। প্রয়োজন সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ, যেমন গ্রিনহাউস এফেক্ট জনিত সমস্যা। ওজোন স্তরে ফাঁক বা ছিদ্র পৃথিবীর ভূপৃষ্ঠের তাপমাত্রাকে যেভাবে বাড়িয়ে নিয়ে চলেছে তা অত্যন্ত আশঙ্কাজনক। এবারে আমরা দেখব যে পরিবেশ বিষয়ক উল্লেখযোগ্য কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন। আমরা 4টে বিষয় নিয়ে আলোচনা করব। স্টকহোম সম্মেলন 1972, বসুন্ধরা সম্মেলন 1992, তারপরে আমরা জানব নিরবিচ্ছিন্ন উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের ধারণা, এবং সবশেষে জানব জোহানেসবার্গ সম্মেলন, যেটা 2002 সালে হয়েছিল। আমরা চলে আসি স্টকহোম সম্মেলন 1972 সালে, দুঃখিত। তা এই 1972 সালে সুইডেনের স্টকহোমে যে শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়, সেখানে ভারত সহ মোট 113টি দেশের সরকারি প্রতিনিধি এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সম্মেলন চলাকালীন দেখা যায় পশ্চিমী দেশগুলির প্রতিনিধিবর্গ এবং তৃতীয় বিশ্বের প্রতিনিধিবর্গ একে অন্যের বিরুদ্ধে আক্রমণ করতে ব্যস্ত হয়ে পড়ে। পশ্চিমের যে শিল্পোন্নত দেশ, সেই পশ্চিমের শিল্পোন্নত দেশের প্রতিনিধিদের প্রধান বক্তব্য ছিল যে পরিবেশ দূষণের মূলে রয়েছে তৃতীয় বিশ্বের দেশগুলির জনবিস্ফোরণ এবং অরণ্য সম্পদ ধ্বংস। উল্টো দিকে তৃতীয় বিশ্বের দেশগুলি একত্রিতভাবে, সম্মিলিতভাবে উত্তরের যে ধনী দেশগুলি আছে, সেই দেশগুলির নয়া ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে তীব্র আক্রমণ করতে থাকে। এই রকম একটা পরস্পর বিরোধী যুদ্ধ একটা পরিস্থিতি, মতবাদ বিষয়ক যে যুদ্ধ, একে অপরকে দোষারোপ করার যে পরিবেশ, এই রকম একটা যুদ্ধমূলক পরিস্থিতিতে সম্মেলনে একটা যৌথ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়েছিল, এবং এটাই ছিল স্টকহোমের সবচেয়ে বড় সাফল্য। এই সিদ্ধান্তটা হলো জাতিপুঞ্জের পরিবেশ প্রকল্প বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, যেটাকে সংক্ষেপে বলা হয় ইউএনইপি, গড়ে তোলা হয়েছিল এই প্রোগ্রামটাকে। এই সিদ্ধান্তের ভিত্তিতে কেনিয়ার নাইরোবিতে ইউএনইপি এর সচিবালয় গড়ে তোলা হয়। এই ইউএনইপি এর উদ্যোগেই পরবর্তীকালে জাতিপুঞ্জের তরফ থেকে একাধিক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। স্টকহোমের দ্বিতীয় বড় যে সাফল্য ছিল, সেটা হচ্ছে যে চূড়ান্ত যে মতবিরোধ উত্তরের এবং দক্ষিণের রাষ্ট্রগুলোর মধ্যে, আরও ভালো করে বলতে গেলে উত্তরের ধনী রাষ্ট্রগুলো এবং দক্ষিণের গরিব রাষ্ট্রগুলোর মধ্যে যে চূড়ান্ত মতবিরোধ, সেই উত্তরের ধনী দেশগুলি মেনে নেয় যে উন্নয়নশীল দেশগুলিতে পরিবেশ সমস্যার কারণ হলো তাদের অনুন্নত অবস্থা। উল্টো দিকে ধনী দেশগুলির ক্ষেত্রে এই সমস্যা সাধারণভাবে শিল্পায়ন ও প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। উল্টো দিক থেকে বা অন্যরকমভাবে বলতে গেলে বলতে হয় যে ধনী দেশগুলিতে পরিবেশ দূষণের কারণ মাত্রাতিরিক্ত ভোগবাদী জীবনযাত্রা, আর অনুন্নত দেশগুলিতে পরিবেশ সমস্যার মূলে রয়েছে দারিদ্র্য এবং অশিক্ষা। এরপরে আমরা দেখব বসুন্ধরা সম্মেলন 1992 সালে, যেটাকে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বলা হয়। তা এইটা বিষয়ে এবার একটু আলোকপাত করি। সাধারণভাবে স্টকহোম সম্মেলন ছিল পরিবেশ সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগের প্রস্তুতি পর্ব। এর ঠিক 20 বছর পরে, অর্থাৎ 1992 সালে বসছে রিও সম্মেলন,
ইউএনইপি, যেটা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এর উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত বার্নল্যান্ড রিপোর্ট নিরবিচ্ছিন্ন উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের এই ধারণাটাকে নিয়ে আসে। এই প্রতিবেদন উন্নয়নশীল দুনিয়ায় অর্থনৈতিক উন্নয়নের অপরিহার্যতার উপর গুরুত্ব আরোপ করে ও উন্নয়নের সাবেকি ধারার পরিবেশ হানিকর যে বিষয়গুলি, সেই বিষয়গুলির উপর জোর দেওয়া হয়। সামগ্রিক এই রকম একটা পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে রিও বসুন্ধরা বৈঠক, যেটা 1992 সালে। এই সম্মেলনের প্রস্তুতি চলেছে প্রায় 2 বছর ধরে। 118 জন রাষ্ট্রপ্রধান সহ 170টি দেশের সরকারি প্রতিনিধিরা এতে অংশ নেয়। প্রায় 1,500-এর অধিক এনজিও অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা বেসরকারি যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, তাদের প্রতিনিধি পাঠিয়েছে। এখানে উপস্থিত ছিলেন 9,000-এর মতো সাংবাদিক। 1992 সালের 3রা জুন থেকে 14ই জুন পর্যন্ত ব্রাজিলের রাজধানী শহরে অর্থাৎ রিওতে অনুষ্ঠিত হয়েছে এই বসুন্ধরা বৈঠক বা বসুন্ধরা সম্মেলন। পরিবেশ ও উন্নয়ন প্রশ্নে স্টকহোমে দুই বিশ্বের উত্তর ও দক্ষিণের মধ্যে যে বিরোধ প্রকাশ পেয়েছিল, রিওতে তা চরমে পৌঁছে, অর্থাৎ বসুন্ধরা সম্মেলনে সেই ঝামেলাটা চরম মাত্রায় পৌঁছে যায়। অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ কার্যত পরস্পর দুটি বিরোধী রাজনৈতিক শিবিরে বিভক্ত হয়ে পড়ে। শিল্পোন্নত যে রাষ্ট্রগুলো, তারা স্বাভাবিকভাবেই ওজোন স্তরের সংকট, তাপমাত্রা বৃদ্ধির সমস্যা, অ্যাসিড বৃষ্টি, জনসংখ্যা বিস্ফোরণ, অরণ্য নিধন প্রভৃতির মোকাবিলার উপর গুরুত্ব আরোপ করে উন্নয়নশীল দেশগুলির উপর বহুবিধ বাধা নিষেধ চাপিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে আসে। পক্ষান্তরে আবার উল্টো দিক দিয়ে দক্ষিণের যে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলি, তাদের আর্থিক দুরবস্থায় পশ্চিমের দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। এরভাবেই একটা একে অপরের উপর দায়িত্ব চাপিয়ে দেওয়ার চাপানুতর চলতে থাকে। অনেক রাজনৈতিক প্যাঁচ দর কষাকষির পর শেষ পর্যন্ত রিওতে অনুষ্ঠিত এই বসুন্ধরা সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবনা গ্রহণ করতে সমর্থ হয় পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে। দুটি বড় সনদ বা দলিল গৃহীত হয়। একটা হচ্ছে আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত এবং অন্যটি হচ্ছে জীববৈচিত্র্যের সংরক্ষণ সংক্রান্ত, যেটাকে বলা হচ্ছে যে কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বায়োডাইভার্সিটি প্রোটেকশন। এর পাশাপাশি সাংগঠনিক স্তরে গড়ে তোলা হয় নিরবিচ্ছিন্ন উন্নয়ন সংক্রান্ত রাষ্ট্রসংঘের একটা কমিশন, যেটাকে বলা হচ্ছে ইউনাইটেড নেশনস কমিশন অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং বিশ্বব্যাংকের গ্লোবাল এনভায়রনমেন্টাল ফেসিলিটি বা GEF প্রজেক্ট। রিওতে এই সম্মেলনের সবচেয়ে বড় অঙ্গীকারপত্রটি ছিল এজেন্ডা 21। এটা একটা সুবিশাল ও সুচিন্তিত দলিল, এই এজেন্ডা 21, যার মাধ্যমে পরিবেশ ও বস্তুতান্ত্রিক ক্রমবর্ধমান যে ভারসাম্যহীনতার চিত্র, সেই চিত্রটার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে অবশ্য করণীয় পদক্ষেপগুলি বর্ণিত হয়েছে। সমগ্র খসড়াপত্রটি নিরবিচ্ছিন্ন উন্নয়নের ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এরপরে আসি নিরবিচ্ছিন্ন উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের ধারণাটা কি, যেটা রিও কনফারেন্সে, রিও সম্মেলনে উঠে আসছে যে ধারণাটা। পরিবেশ সম্পর্কিত বহু আলোচিত বিষয় হচ্ছে এই নিরবিচ্ছিন্ন উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের ধারণা। সাবেকি উন্নয়ন ধারণা যা একান্তই গ্রোথ ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, যদি পরিবেশ বান্ধব না হয় তাহলে উপায় কি? উষ্ণায়নের যে
প্রক্রিয়া চলছে, মানে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, সেটা কি তবে থেমে যাবে? আদিম আরণ্যক জীবনে কি মানুষ পুনরায় ফিরে যাবে? এইভাবেই বা ফিরে আসতে পারে মানুষ, বা ও তার যে পরিবেশের মধ্যেকার যে স্বাস্থ্যকর ভারসাম্য? মূলত এই সকল প্রশ্নের উত্তর সন্ধান থেকে উঠে এসেছে এই নিরবিচ্ছিন্ন উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের ধারণা। নিরবিচ্ছিন্ন উন্নয়নের ধারণার দাবি করে যে সুষ্ঠু গঠনমূলক পরিবেশ পরিকল্পনা সম্ভব মনুষ্য সমাজের সামাজিক ও আর্থিক আশা আকাঙ্ক্ষা ব্যাহত না করেও মানুষের জীবনযাত্রার সামগ্রিক গুণগত মানোন্নয়ন এমনভাবে করা দরকার যার ফলে বাস্তুতন্ত্রের উপর অযথা চাপ সৃষ্টি না করা হয়। 1992 সালের রিও সম্মেলনে যে এজেন্ডা 21 গৃহীত হয়েছিল তার ভিত্তি ছিল এই নিরবিচ্ছিন্ন উন্নয়নের ধারণা। তৃতীয় বিশ্বের দিকে তাকিয়েই এই প্রকল্প রচিত হয়েছিল। গরিব দেশগুলির পক্ষে একমাত্র দারিদ্র্য দূরীকরণ, অশিক্ষা ও নিরক্ষরতার মোকাবিলা করা, ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিতকরণ, বসবাসযোগ্য আবাসন, রাস্তাঘাট নির্মাণ করা এবং দূষণ নিরোধক উন্নততর বিকল্প প্রযুক্তিবিদ্যার সহায়তায় নতুন শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করা কার্যত অসম্ভব। সেই কারণে রাষ্ট্রসংঘের উদ্যোগে নির্ধারিত হয় যে শিল্পোন্নত ধনী দেশগুলি তাদের মোট জাতীয় আয়ের 0.7% বা 0.7% গরিব দেশগুলির উন্নয়নের জন্য সহায়তা করবে। কিন্তু রিওর এই যে কনফারেন্স বসুন্ধরা সম্মেলন 1992, এই সম্মেলনের পরের যে 20 বছর পর এই প্রতিশ্রুতি কিন্তু সেইভাবে কার্যকর করা হয়নি। এরপরে আমরা চলে আসি জোহানেসবার্গ সম্মেলন 2002, যেটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই জোহানেসবার্গ সম্মেলন যেটা বলা হচ্ছে যে পরিবেশ ও নিরবিচ্ছিন্ন উন্নয়ন ধারণার মধ্যে একটা যথার্থ ভারসাম্য গড়ে তোলা প্রয়োজন, সেই দিক থেকে আন্তর্জাতিক স্তরে ক্রমশ বেড়েছে সেই তাগিদ। এরই ফল হিসেবে রিও সম্মেলনের ঠিক 10 বছর পূর্তিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা নিরবিচ্ছিন্ন উন্নয়নের বিশ্ব মহাসম্মেলন। 191টি দেশের প্রায় 8,000 প্রতিনিধি ও 8,500 নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা এনজিও এতে অংশগ্রহণ করে। বিশ্বায়নের যে ক্রমবর্ধমান আগ্রাসনের এই প্রেক্ষাপটে সম্মেলন পুনরায় দারিদ্র্য দূরীকরণ, বিশেষ করে পিছিয়ে পড়া আফ্রিকায় এর সবিশেষ গুরুত্ব আরোপ করা হয়। নিরবিচ্ছিন্ন উন্নয়ন নীতির 1 দশক সময়ব্যাপী প্রয়োগে বাস্তবে কতটুকু কাজ বা সাফল্য অর্জিত হয়েছে তার একটা মূল্যায়ন করার চেষ্টা করা হয় এই জোহানেসবার্গ সম্মেলনে। কিন্তু জোহানেসবার্গেও বৃহৎ রাষ্ট্রগুলি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশের এজেন্ডাকে কার্যকর করার পক্ষে একটা চরমতম অনীহা পরিলক্ষিত হয়। কিভাবে নিরবিচ্ছিন্ন উন্নয়নকে কার্যকর করা হবে সে সম্পর্কেও এই সম্মেলনে কোনো ঐক্যমত গড়ে উঠতে পারেনি। বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ওপর গ্রিন ট্যাক্স বসানোর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অধরা থেকে গিয়েছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে মার্কিন প্রেসিডেন্ট, অর্থাৎ তৎকালীন যে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, পরিবেশ ও আর্থিক সাহায্য সংক্রান্ত কোনো রকম চুক্তি বা বোঝাপড়ায় আসতে চাননি, বা এই চুক্তিতে আসতে তিনি চরম অনীহার প্রদর্শন করেন। পরিবেশ সচেতনতা নিয়ে নতুন পৃথিবীর সন্ধানে আধুনিক মানুষের যাত্রা খুব বেশি দিনের নয়।
আন্তর্জাতিক স্তরে প্রাতিষ্ঠানিক প্রয়াস তো মাত্র অর্ধ শতাব্দীর ঘটনা। স্টকহোম থেকে কানকুন পর্যন্ত যাত্রায় প্রাপ্তির ঘর যেমন নেহাত কম নয়, তেমনি অপূর্ণতা ও হতাশার ক্ষেত্র যথেষ্ট পরিমাণে বর্তমান। স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক যাই হোক না কেন, রাজনীতির যেমন অন্তর্লীন টানাপোড়ান, ক্ষমতার নানা ঘাত প্রতিঘাত থাকে, বিশ্ব পরিবেশ রাজনীতিতেও সেগুলি সমানভাবে বর্তমান। উপরের এই যে সংক্ষিপ্ত আমরা আলোচনা করলাম, সেখানে পরিবেশের প্রশ্নকে ঘিরেই ঘাত প্রতিঘাত, দর কষাকষি কিছু নিদর্শন আমরা দেখলাম। তবে এর মধ্যে থেকে যদি সার্বিক আন্তর্জাতিক বোঝাপড়া ও সহযোগিতার পরিমণ্ডল গড়ে তোলা যায়, তাহলে আগামী দিনে বিশ্বকে একটা বড় রকমের বিপর্যয় থেকে রক্ষা করা সম্ভব হতে পারে। আর যদি তা না হয়, তাহলে পরিবেশ বিপর্যয়ের হাত ধরেই মানব সভ্যতার শেষ পদাঘাত নেমে আসতে বাধ্য। সম্পূর্ণ ক্লাসটাকে শোনার জন্য ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। অসংখ্য ধন্যবাদ।